সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক, এবং রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক এবি পার্টি। দুইজনকে স্বাগত স্টুডিওতে। আজকের বিষয় হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ। আপনি জানেন যে এই গত কয়েকদিনে অনেক ঘটনা ঘটেছে, সামনে অনেক কিছু এসেছে, অনেক কিছু পর্দার আড়ালে থেকে গেছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য নিয়ে ঘিরে দুই দেশের সম্পর্ক অনেকটা হিমশীতল হয়ে পড়েছিল। সেখান থেকে এই পরিস্থিতি থেকে আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছে, যেটাকে একটা ঐতিহাসিক দলিল হিসাবে বলা হচ্ছে, কারণ বাংলাদেশের রাজনৈতিক বিবৃতি হিসাবে এর বিকল্প ছিল না ওই সময়টাতে। যাই হোক, এসব মিলে এর মধ্যে আবার সর্বশেষ ভারতীয় হাইকমিশনার আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা তাগিদ দিয়েছেন। এই হলো মোটা দাগে পরিস্থিতি। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে এর মধ্যে শেখ হাসিনা তার বক্তব্য রেখেছিলেন। এখন তারা বলছে যে তার বক্তব্যের সঙ্গে তারা একমত নয়। আমি মোটামুটি পয়েন্টস কি বললাম, আপনি কীভাবে দেখেন? ধন্যবাদ। আপনি ফুয়াদ ভাইয়ের না ধরে আমারে দিয়েই শুরু করলেন আর কি। এটার কারণ আছে। আচ্ছা, এরপরে ফুয়াদ ভাইয়ের কাছ থেকে শুনবো। যাই হোক, 2 বছরের সব থেকে বেশি আলোচনার বিষয় হলো যে শেখ হাসিনাকে ভারতে কেন আশ্রয় দেওয়া হলো এবং কেন তিনি সেখানে গিয়ে আশ্রয় নিলেন। রাইট। একই সঙ্গে যে ভারত আমাদের সাথে যে আচরণগুলো করছে, ব্যবহারগুলো করছে, এই ব্যবহারগুলো কূটনৈতিক সুলভ আচরণ কিনা, প্রতিবেশী সুলভ আচরণ কিনা। এটা আমি অনেক সময় বলেছি যে 5 আগস্টের পরে, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত তার কথাবার্তা, তার রাজ্যে রাজনৈতিক স্টেপগুলো মনে হয় যে বাংলাদেশ থেকে তার ক্ষমতাটা চলে গেছে, এবং 5ই আগস্ট সে মনে প্রাণে মেনে নিতে পারেনি। তাদের যে পলিটিক্যাল সব দলের বৈঠকের পর থেকে তার যে প্রতিক্রিয়া, এই জায়গাগুলোতে মনে হয়েছে যে ভারত নিজেও বাংলাদেশে ক্ষমতা হারিয়েছে এবং এর ভেতর থেকে তার হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণটা বন্ধ হয়নি। এই রক্তক্ষরণটা কেন? এই রক্তক্ষরণটা একদিকে বাংলাদেশকে কেন্দ্র করে তার যে প্রভাব ছিল রাজনীতিতে, এবং এই প্রভাবটা কেবলমাত্র আওয়ামী লীগের মধ্য দিয়ে ছিল, ব্যাপারটা সেরকমের না। আমরা আওয়ামী লীগকে দেখি প্রকাশ্যে তারা কথাগুলো বলতো। পররাষ্ট্রমন্ত্রী বললেন যে ভারতকে বলে এসেছি আমাদেরকে আবার ক্ষমতায় বসাও। শেখ হাসিনা বলেছিলেন ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখতে হবে। অন্যরা এতটা প্রকাশ্যে বলেনি, কিন্তু শব্দ ব্যবহার করেছে। জিএম কাদের ইন্ডিয়া থেকে ফেরার পর বলেছে যে বৈঠকে আলোচনা হয়েছে তা বলা যাবে না। জামাতের আমির বলেছেন যে এমন কিছু বলবো না যাতে ভারতের মনে কষ্ট পায়। আবার এখন যারা ক্ষমতায় আছেন তারা একসময় ভারত থেকে ফিরে এসেও কিন্তু বলেছেন যে অনেকগুলো বিষয় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট, আমাদের বলতে মনে ছিল না, আলোচনায় তোলা হয়নি। আবার ছোটখাটো যে রাজনৈতিক দলগুলো, গতকালকে আলোচনায় আসলেন কর্নেল অলি আহমেদ রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে, আবার তাকে আমি কালকে নেট সার্চ দিয়ে দেখলাম, বছর 3 আগে, তখন ফ্যাসিবাদীরা ক্ষমতায় আছেন, তার জন্মদিনে নরেন্দ্র মোদী তাকে মেইল করে শুভেচ্ছা জানিয়েছিলেন তার অফিসিয়াল প্যাডে, ভারতীয় প্রধানমন্ত্রীর প্যাডে। এবং এটি অলি আহমদ সাহেবের পার্টি সেটা আবার প্রেস রিলিজ দিয়ে বাংলাদেশের সমস্ত মিডিয়ায় পাঠিয়েছিলেন। তো একটা আপনাকে আমি উইশ করলাম জন্মদিনের, আপনি এটিকে পাবলিক করার পেছনে সম্ভবত সাইকোলজিটা এরকম যে আমাকে এরাও কিন্তু উইশ করে, আমার সাথে যোগাযোগের যে জায়গাগুলো আছে। আপনি এটা কিন্তু রিফিউজ করেননি। তখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের যে ভোটারবিহীন সরকার, সেই সরকারের প্রতি ভারতের সাপোর্টটা ছিল। অর্থাৎ আমাদের এখানে একটা গল্প আছে যে এক লোক মানসিক হাসপাতালে গেছে, গিয়ে সেখানে একটা ফ্লোরে দেখছে একজনে বলছে লাইলি লাইলি তুই আমারে খাইলি। আবার ঘোরাঘুরি করে 4th ফ্লোরে যাওয়ার পরে দেখছেন একই একটা সেল থেকে বলছে লাইলি লাইলি তুই আমারে খাইলি।
তো ওনার সঙ্গে যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন হাসপাতালের তাকে জিজ্ঞেস করছেন যে ব্যাপারটা কি, দুইজন দুই জায়গা থেকে একই কথা বলছে লাইলিকে দুইজনকেই ভালোবাসতো, একজন পেয়ে পরে পাগল হয়ে গেছে আর একজন না পেয়ে পাগল হয়ে গেছে। আমাদের এখানে ভারতের কৃপা, ভারতের সহযোগিতা, ভারতের সমর্থন সবাই চায় এবং সেই জায়গাকে ভারত তার নিজস্ব যে প্রবণতাটা আছে খবরদারি করার, সে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে তার প্রতিবেশী সব জায়গায় করে এবং সেই খবরদারির একটা স্পেস তৈরি করে দেয় এই জায়গায়। আমাদের এই সময়কালে আমরা যেটা দেখলাম, হ্যাঁ কোনোভাবেই প্রত্যাশিত না। আপনি নিশ্চয়ই জানেন যে আমি বিষয়টা কি দিয়েছিলাম। তো এখন এটা শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎটা কি বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটে, যেহেতু তিনি ওই দেশে অবস্থান করছেন, এই অবস্থায় আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। ভারতের রাষ্ট্রীয় বিদেশ নীতির ইতিহাসে সম্ভবত এর থেকে বড় ট্রমাটাইজিং কোনো ঘটনা ঘটে নাই গত 8 দশকে। যে মানে যেই জিনিস তিনি সেই 49 সাল থেকে লালন পালন করে মানে পোষ মানায়া এই পর্যায়ে নিয়ে আসছেন এবং শেখ পরিবারের সাথে ভারতের যে সম্পর্ক, এটা একেবারে ব্যক্তিকেন্দ্রিক লেভেলে সম্পর্ক চলে গেছে। ইভেন আপনি দেখবেন যে শেখ হাসিনার ইন্টারভিউতে শুনেছি যে 75-76 সালে যখন ঘটনার পরে তিনি ভারতে ফিরে এলেন, তাকে ওখানকার ইন্দিরা গান্ধীর মেহমানরা তাকে আজমিরে নিয়ে গেছে। হুট করে একদিন বলেন যে আপনাদের 2 বোনকে আমরা আজমিরে নিয়ে যাব। তা আজমিরে নিয়ে যাওয়ার পরে ওখানকার যিনি মোতাওয়াল্লি আছেন, যে খাদেম আছেন, সে তাকে বলছে যে আরও একটা সালকে রেফার করে দিন, অমুক সালের অমুক দিনটাতে একই দিনে আপনার বাবাও আজমিরে আসছিলেন। আচ্ছা। এবং ওইখানে কি একটা সাইনিং বুক টুক আছে, ওখানে কোনো একটা কমেন্ট করেছে রয়েছে, এরকম বলে দিল আর কি। তো শেখ হাসিনা খুব আপ্লুত হয়ে গেছে, কিভাবে মিলে গেল। মানে শেখ হাসিনা মনে করলো যে এটা একটা ডিভাইন জিনিস আর কি, যে কোইন্সিডেন্স হয়ে গেছে। আসলে তো এটা কোইন্সিডেন্স না, এটা গোয়েন্দা সংস্থা প্ল্যান করে এই দিন তারিখে তাকে নিয়ে গেছে। তো 5ই আগস্টের ঘটনাটা হচ্ছে ভারতের জন্য সবচেয়ে, অথবা রয়ের জন্য যদি বলেন, এর আগে যারা ছিল ইন্টারন্যাশনাল ব্যুরো ছিল আইবি, তাদের কালেকটিভ হিস্ট্রিতে 71 যেভাবে সবচেয়ে বড় সাকসেস, 5ই আগস্ট 2024 হচ্ছে ভারতের ফরেন পলিসির হিস্ট্রিতে সবচেয়ে বড় ফেইলিয়ার, ডিজাস্টার আর কি, বিপর্যয়। তো সেই জায়গাতে আমরা বোধ করতেছি যে ভারত এখনো রিকনসাইল করতে পারছে না যে হাসিনা ইজ নো লঙ্গার দেয়ার, আওয়ামী লীগের রাজনীতি নাই বাংলাদেশে। এই জিনিসটা রিকনসাইল করতে না পারার, এটা হলো শক স্টেজ বলে পার্সোনাল লেভেলেও। আমরা যখন একটা বিরিফমেন্টের খবর পাই যে আমার আত্মীয় মারা গেছে, বাবা মা মারা গেছেন, তো স্যার যে শকটা ফিল করি, ভারত এখনো ওই শকের ইয়েটা মানে দোটানাটা এখনো শেষ করতে পারে নাই। এই জন্য তার আচরণে দেখবেন প্রচুর বৈপরীত্য আছে। বৈপরীত্য কি? দীনেশ ত্রিবেদী গিয়ে দেখা করে বলছে যে আমরা তো দরজা খোলা রেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী কবে আসবেন, এই কথা বলার আবার 24 ঘন্টার পরে রাতের মধ্যে হচ্ছে আবার এফসিসিতে মিটিং হইতেছে হাসিনাকে নিয়ে। আবার কোন ক্লাব মিটিং করতেছে দেখেন, খালেদা জিয়ার একজন ব্রিটিশ আইনজীবী অ্যাপয়েন্ট করছিল, আপনার মনে আছে কিনা, ওই যে যাকে হাসিনা ঢুকতে দিল না, রাইট। ওই ভদ্রলোক, ওই ব্রিটিশ লয়ার কিন্তু পরে ভারতে গেছিলেন এই এফসিসিতে একটা প্রেস কনফারেন্স করার জন্য, যেহেতু বাংলাদেশে আমি কথা বলতে পারছি না, অ্যাটলিস্ট দিল্লিতে যেহেতু সো-কল্ড লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড, ওখানে গিয়ে আমি কথা বলি প্রেসের সাথে। হাসিনা দিল্লিকে বলে কিন্তু সেই প্রেস কনফারেন্সও বাতিল করাইছিলেন। তাহলে আজকে যখন ফরেন মিনিস্টারের আপনার মানে স্পোকসপারসন বলছে যে এটা তাদের নিজস্ব ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নাই, এটার সাথে ভারত রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, এটা সত্য না। তো এটা ভারত সরকারেরই এই বিষয়ে ভিন্নতর আচরণ এর আগে আছে। তাহলে চিন্তা করে দেখেন এই আচরণগুলোকে আপনি কিভাবে দেখবেন। একভাবে পড়ার সুযোগ আছে চাণক্য আকারে, যে আপনি শুনলে আমার সাথে দুষ্টামি করতেছেন, আপনি মুখে মুখে বলতেছেন হ্যাঁ আমরা তো চাই সম্পর্ক উন্নয়ন হোক, স্পিকার আসছে, বেগম জিয়ার জানা যায়, ফরেন মিনিস্টার আসছে, ভারতের অ্যাম্বাসি পর্যন্ত বিএনপির সাথে 15 বছরে দেখা দেয় নাই, এইরকম সম্পর্ক ছিল। সেখানে ফরেন সেক্রেটারি, স্পিকার আইসা মোদির চিঠি দিয়ে গেছে, দাওয়াত দিয়ে গেছে দেশে যাওয়ার জন্য। এগুলো যখন বলছে তখন সে প্রতিদিন আপনার পুশিন করতেছে রাতের বেলায়। সীমান্তে আপনার যে ঘটনাগুলো ঘটছে, আমাদের পশ্চিম বাংলা, আসামের ইলেকশন ক্যাম্পেইনই হয়েছে বাংলাদেশকে কেন্দ্র করে। তো সেই রকম একটা রিয়েলিটিতে, এবং তাদেরকে আপনি কন্টেইন করবার জন্য চেষ্টা করছেন না, কিন্তু আপনি অন্যদেরকে কি কন্টেইন করছেন না? আপনি ককরোচ জনতা পার্টিকে কি কন্টেইন করেন নাই? তার ফেসবুক পেজ কি খায়া দেন নাই?
তাহলে আপনি গণতন্ত্রের কথা বলছেন, কন্টেন্ট করছেন না, রাজনীতি ডেমোক্রেসি তার বক্তব্য, আমি কিভাবে কন্টেন্ট করব, কিন্তু আপনি তো অন্য অনেকের বক্তব্য কন্টেন্ট করছেন। আপনি যেই শিক্ষাবিদ ককরোচ জনতা পার্টির ওখানে গিয়ে অনশন করছিল, তাকে পুলিশ গিয়ে জোর করে ধইরা আইনা হাসপাতালে নিয়ে তাকে খাওয়াইছে না, ফোর্স ফিট করছে না, তার অনশন ভাঙাইছে না, তো করছে তো। তাহলে এই যে ভারতের আচরণে মানে কন্টিনিউয়াসলি আমরা যে ইনকনসিস্টেন্সি দেখতে পাচ্ছি, এইটা একটা ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্র না। ভারতকে মেনে নিতে হবে যে আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার পলিটিক্স দেশে ফিরবে না, ইটস গন। কিন্তু বাংলাদেশ আছে, বাংলাদেশের 20 কোটি মানুষ আছে, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে এই দেশে থাকবে। তাহলে আপনি এই রাষ্ট্রের সাথে সম্পর্ক রাখবেন না? এই রাষ্ট্র তো আপনার ভূ রাজনৈতিক সফরেন্টির কোশ্চেন। আপনার দেশের 1/3 আমার পেটের ভিতরে, বাংলাদেশের পেটের ভিতরে তার 7 সিস্টার্স। আপনার 7 সিস্টার্স এবং পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা পর্যন্ত টোটাল ইকোনমির বেসলাইন হচ্ছে বাংলাদেশ। আপনি দেখছেন পশ্চিম বাংলায় মিষ্টি বিতরণ হয়েছে যেদিন ভিসা ওপেন করেছে। তাহলে সেই রকম একটা জায়গাতে দিল্লিকে মাস্ট কাম উইথ ফেয়ার হ্যান্ড। সে যদি ফেয়ারলি না আসে, সে যদি ক্লিন হ্যান্ডে না আসে, তাহলে যেটা হচ্ছে যে আগের মতো করে আপনি দালালি করায়া বাংলাদেশের গণমাধ্যম আর বুদ্ধিজীবীদেরকে দিয়ে এই সম্পর্ক আপনি ধরে রাখতে পারবেন না। কিন্তু বাংলাদেশের অলমোস্ট এন্টায়ার পপুলেশন চায় ভারতের সাথে একটা সম্মানজনক রিলেশনশিপ। এই ব্যাপারে দেখবেন যে কোনো দ্বিমত নাই। আমরা বারবার বলেছি যে ভারত কি চায়? ভারত চায় যে আমি তার টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, তার ভূখণ্ডের অখণ্ডতার ব্যাপারে আমি এনশিওর করব। সবাই একমত। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো দায়িত্বশীল নেতা এই ব্যাপারে তার ভিতরে কোনো হেনুমন্যতা নাই, দ্বিমত নাই। দ্বিতীয়ত উল্টা দিকে কি, আমার সাথে ভারতের 4টা মোটা দাগে দ্বিপাক্ষিক ইস্যু আছে, আপনি এটা ডিল করবেন কিনা? সব কার্ড হচ্ছে ভারতের হাতে। গত 55 বছর ভারত বারবার প্রমাণ করেছে এর কোনোটা সমাধান হচ্ছে না তার কারণে। আমরা কিন্তু ভারতের সাথে সম্পর্ক তৈরি করবার ক্ষেত্রে উজাড় করে দেয়া ছাড়া কোনোভাবে কৃপণতা করি নেই। কিন্তু ভারত তো উদারতা দেখাচ্ছে না। তাহলে এক পক্ষ উদারতা দেখায়, উজাড় করে দিয়ে কিভাবে একটা সম্পর্ক ধরে রাখা সম্ভব? এটা তো প্র্যাগম্যাটিক জায়গা না। অনেক ধন্যবাদ আপনাকে। কিভাবে সম্ভব? ফুয়াদ ভাই তার দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, কিন্তু আমি এটাও বলতে চাই যে আমাদের এইখানকার পলিটিশিয়ান ভারতের যে আচরণ, আমরা এই আচরণের কাউন্টার আত্মমর্যাদাশীল কোনো আচরণ কি আমরা করি? আমি তো সেটা করি না। সে যে আচরণটা করে, আমি এখান থেকে অনেক সময় তো তার সাথে তোষামতি করি। সেই কারণে সে আমার ওজনটা বুঝতে পারে। নরেন্দ্র মোদী ক্ষমতায় বসার পর ওই যেটা বললাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেমনিভাবে বলেছে আমাদেরকে আবার ক্ষমতায় আনবা, তোমাদেরকে আমি বলেছি, প্রধানমন্ত্রী তৎকালীন বলেছে ভারতকে যা দিয়েছি তাকে মনে রাখতে হবে। আবার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আমরা ফুল নিয়ে যাইনি, পররাষ্ট্র দূতাবাস যেদিন বন্ধ ছিল গেটে রেখে এসেছি না? তো এই দুর্বলতাগুলো তারা জানে না। এই যে ঘটনাকে কেন্দ্র করে যে অভিনয়গুলো হলো, মানে ভারত যে অভিনয়, আপনি বলতে চাচ্ছেন যে আমাদের দুর্বলতার সুযোগ নেয় তার? অবশ্যই অবশ্যই। আপনি দেখেন তার প্রতিবেশী যে দেশগুলো, মালদ্বীপ যখন আঙ্গুল সোজা করেছে ঘি উঠিয়েছে, তার কাছে তো তাকে সারেন্ডার করতে হয়েছে। আমি এখন পারি না কেন? নেপালের কাছে তাকে সারেন্ডার করতে হয়, আমি এখানে পারি না কেন? কারণ আমি মুখে এক ধরনের কথা বলি আর আন্ডারগ্রাউন্ডে আমি অন্য রকমের রিলেশন রাখি ভারতের সাথে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে এই গত কয়েকদিন যেটা হলো, আপনি প্রথম তার রাষ্ট্রদূতকে ডাকলেন, ডেকে কথা বললেন বা তাকে চিঠি দিলেন, তারপরে ভারতের অনুমোদন ছাড়া সেখানে প্রথম কি বলল? তারা কিন্তু কথা বলেছিল সংবাদ সম্মেলন নিয়ে, কি যে এটার সাথে আমরা সরকার কোনোভাবে জড়িত না। তার অর্থ হচ্ছে জয়সওয়াল যেটা বলেছিল যে এর সাথে সরকার জড়িত না, তার মানে হলো বেসরকারিভাবে আয়োজনটা করা হচ্ছে। তার মানে হচ্ছে ভারতীয় সরকার জানতো যে শেখ হাসিনার সংবাদ সম্মেলনটা বেসরকারিভাবে করা হচ্ছে। তাকে তো জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি বললেন? যে এর সঙ্গে সরকার জড়িত না। তার মানে হচ্ছে বেসরকারি, এটি অজানা ছিল না, বেসরকারি সংস্থা দিয়ে সংবাদ সম্মেলন হলো। তারপরে বলছে যে আমরা আসলে এটার সাথে যুক্ত ছিলাম না। হ্যাঁ, যুক্ত তো ছিলেন না, কিন্তু বাংলাদেশে পৃথিবীর কোথাও সরকার যদি চায় যে আমি এটা বন্ধ করব, সেটিকে কারো পক্ষে কি ওটি জোর করে করা সম্ভব না? আবার তার ভাষণের মধ্যে এখান থেকে কোর্টের কিন্তু একটা বক্তব্য আছে যে হেড স্পেস প্রকাশ করা যাবে না। তিনি কি ধরনের বক্তব্য দেন এটি কিন্তু আমরা জানতাম না। আমাদের দেশের আদালত থেকে তার বক্তব্য প্রচারের ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা নেই, কিন্তু ঘৃণামূলক কোনো বক্তব্য দিতে পারেন কিনা সেই জায়গাটায় নিষেধাজ্ঞা আছে। 2, আপনি
যখন এই বক্তব্যটা দিল, আমরা সোশ্যাল মিডিয়ায় একটা বিরাট স্টেটমেন্ট দেখলাম। আমি যদি জিজ্ঞেস করি এই স্টেটমেন্টটা কি আপনি রিয়েলি ভারত সরকারের কাছে দিয়েছেন? যে স্টেটমেন্টটা খুব কড়া ভাষায়, কেন সন্দেহটা? ঠিক তার পরের দিন আমি তো ভেবেছিলাম আপনি ইন্ডিয়ান অ্যাম্বাসেডরকে ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন যে তোমাদের সাথে এই আলোচনা হওয়ার পর তুমি তোমার দেশে এই ধরনের একটা সকল বক্তব্য দিয়ে আমাকে কেন এই সুযোগটা তাকে দিয়েছো, এই কথাটা তাকে জিজ্ঞেস করার কথা। আপনি পরের দিন সকালবেলা গিয়ে বললেন ডিজেল কবে দিবা, মানে কি পরিমাণ ডিজেল দিবা। এর ভেতর থেকে আপনার হ্যাডন কতটুকু, আপনার ক্ষমতা কতটুকু, আপনার শক্তি কতটুকু সে অনুমান করেনি, ধারণাটা নিয়েছে না? আপনি এই কাজটা 5 দিন পরে করতে পারতেন, 10 দিন পরে করতে পারতেন। আমার এটি প্রয়োজন, আমার ফুয়েল দরকার। আপনি 5 দিন অপেক্ষা, সম্পর্ক তো আর শেষ হয়ে যায়নি। শেষ হয়ে যায়নি। এর ভেতর থেকে আপনি যে দৃঢ়তা আমার সামনে দেখাচ্ছেন, আপনি যে কঠোরতা আমার সামনে দেখাচ্ছেন, কিন্তু একই সাথে আমি একজনকে হাত উঁচু করে বললাম যে তোমাকে একটা চট দিব, বলার পরে ফিক করে হেসে দিলাম, তাহলে সে কি মনে করবে যে এটা এক ধরনের অভিনয়, আমি তাকে আদর করছি কিন্তু একটু মনে মনে ভয় দেখাচ্ছি। এটা আসলে ভয় না, এটা এক ধরনের অভিনয়। আপনি এই আচরণগুলো যখন করবেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে 1.5 ঘন্টা রুদ্ধদ্বার বৈঠক হচ্ছে, এই বৈঠকে কি আলোচনা হচ্ছে? আবার এই যে বৈঠকগুলো, এই বৈঠকগুলো কি মনে হয় যে আমাদের এখান থেকে এই বক্তব্যের প্রেক্ষিতে যে ধরনের অ্যাকশন দেখানোর কথা সরকারের পক্ষ থেকে, পাবলিক সেন্টিমেন্ট, হ্যাঁ সমস্ত পাবলিক এইগুলোর সাথে যুক্ত না, কিন্তু পাবলিকের একটা বড় অংশ তারা মনে করে যে এই যে জায়গাগুলোতে সরকারের দৃঢ় হওয়া দরকার। আমি তো দৃঢ়তা দেখি না, আমি বরং দেখি যে কতগুলো জায়গায় একটু মানে এক ধরনের সমঝোতার একটা চেষ্টা আছে, পাবলিকরে এক ধরনের কথা বলা, পাবলিকের বাইরে আর এক রকমের কথা বলা। এবং আমি রাজনৈতিক দলগুলোর উদাহরণ দিলাম, ডিপ্লোমেসি তো এটাই। এটা ডিপ্লোমেসি, ঠিক আছে। এটি আমরা অনেক সময় বুঝতে পারি না। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ আমার মনে হয় না। আওয়ামী লীগের হাতে রক্ত, আওয়ামী লীগের কাঁধে 1000 খানেক মানুষের লাশ, কিন্তু আওয়ামী লীগ আর শেখ হাসিনা তো আলাদা আলাদা। কিন্তু আওয়ামী লীগের রাজনীতি কালকেই শেষ হয়ে যাবে আমি এটি মনে করি না। দেখি আমরা এখানে থামি। মানে ফুয়াদ যেটা বলছিলাম যে শেখ হাসিনার রাজনীতি আর যেটা আওয়ামী লীগ যুক্ত করলেন, দুইটা কি আলাদা সত্তা না একটা? আলাদা নাই, আলাদা থাকবার কথা ছিল আর কি। কিন্তু বাংলাদেশের পলিটিক্সে যেটা হচ্ছে, এটা তো রাজবংশীয় রাজনীতি, এখানে তো রাজনৈতিক দল নাই, এখানে রাজা বাদশাহ আছে, প্রজা কর্মচারী আছে, এখানে কোনো নেতাকর্মী নাই। তো কর্মচারী আর প্রজাদের দিয়ে, দাস দাসী দিয়ে তো আসলে দল চলে না। এই জন্য দেখেন শেখ পরিবারের অনুপস্থিতিতে কি হয়েছে 75-এর পরে, আওয়ামী লীগ ভেঙে 4 টুকরা হয়েছে না? 79 নির্বাচনে সব 4 টুকরাই তো নির্বাচনে অংশগ্রহণ করেছে। হাসিনাকে আনতে হইল কেন? আনার সময় কিন্তু শর্ত ছিল জিয়াউর রহমানের সাথে যে সে তিনি দায়িত্ব নেবেন না রাজনৈতিকভাবে, দায়িত্ব অন্য জায়গায় যাওয়ার কথা। আপনার একাশী কাউন্সিলের কথা মনে আছে? আমি কভার করছি। হ্যাঁ, কাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল। এবং ডক্টর কামাল জিয়াউর রহমানকে যে ওয়াদা দিয়েছিল সেটা কিন্তু পালন করেন নাই, এবং জিয়াউর রহমান কিন্তু বিট্রেড ফিল করছেন। উনি বেঁচে থাকলে এটার একটা রেপারকেশন হইতো, উনি বেঁচে না থাকার কারণে বাস্তবতা ডিফারেন্ট হয়ে গেছে। তাহলে এখন আপনি যদি রাজনৈতিক দল, পরিবার, নেতা নির্বাচন, এই সত্তাগুলোকে আলাদা রাখতেন তাহলে এই সত্তাগুলো আলাদা থাকতো। কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই দুই পরিবারের, পরিবার আর দল, নেতা এবং আপনার প্রধানমন্ত্রী, এর ভিতরে কোনো সত্তার পার্থক্য নাই। আপনি দেখেন তারেক রহমান, তিনি তো সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন দলের, অ্যাক্টিং চেয়ারম্যান ছিলেন। তিনি কোন প্রসেসের মধ্য দিয়ে চেয়ারম্যান হইলেন? আপনার ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে, একটা প্রেস রিলিজ দিয়ে দিয়েছে। তাহলে এটা কি প্রমাণ করে যে এটা আসলে মানে আপনি কারো তো মতামত নেন নাই, কারো সম্মতি নেন নাই, তো দলের কাউন্সিল হওয়ার কথা ছিল। তো আমরা তো 25 সাল থেকে শুনছি দলের কাউন্সিল হবে। তাহলে আপনি আরও 6 মাস পিছিয়ে একটা কাউন্সিল করে এটা চেয়ারম্যান হইতেন, আপনি লেজিটিমেসিটা নিতেন। একই রকম হাসিনাও তাই করেছে, দেখবেন একটা রেজলিউশন করে রেখেছে যে আওয়ামী লীগের গঠনতন্ত্রের এই রেজলিউশনে শেখ হাসিনাকে ক্ষমতা দেওয়া হলো সিদ্ধান্ত নেবার, এবং দেখেন কেউ তো সেকেন্ড কাউন্টার নমিনেশনও জমা দেয় না। তাহলে এই জন্য আপনি হচ্ছে সত্তা আকারে দেখতে যতটুকু আলাদা লাগে, আওয়ামী লীগ এবং হাসিনাকে আপনি আলাদা করে দেখবার কোনো সুযোগ আসলে নাই প্র্যাকটিক্যালি। এবং এই জন্য দেখেন যে ক্ষমতার কাঠামোতে কিভাবে হয়েছে। আওয়ামী লীগের পুরো সময়টা দেখেন, রাজনৈতিক মিটিংগুলো কি আপনার গণভবনে হয়নি? বিভিন্ন জেলার প্রোগ্রাম আমরা দেখেছি, টাঙ্গাইল জেলার সব নেতাদেরকে ডাকছে, জামালপুর জেলার সব আওয়ামী লীগের নেতাকর্মীদের মিটিং।
তাহলে আপনি গণভবনে রাজনৈতিক দলের মিটিং কিভাবে করবেন? গণভবন তো সরকারি প্রতিষ্ঠান, ওখানে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করবে। তাহলে বঙ্গবন্ধু এভিনিউর কাজ কি? আপনি নয়াপল্টনের কাজ যদি এখন তেজগাঁও সচিবালয় হয়, তাহলে আপনার এই অফিসগুলো থাকার মানেটা কি? এই রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সত্তা আমাদের দল দুইটা তৈরি করতে পারে নাই। সেই জন্য সমস্যাটা হচ্ছে কোথায়? হাসিনা যখন বিপদে পড়েছে পুরো গোষ্ঠী শুদ্ধা দল সহকারে পড়ছে, একা পড়ে নাই। যদি রাজনৈতিক দল থাকতো, বিদেশে যেটা হয় স্ক্যান্ডালের শিকার সবাই হয়। বিল ক্লিন্টন স্ক্যান্ডালের শিকার হয়েছে না? তার বিরুদ্ধে ইমপিচমেন্ট হয়েছে না? ট্রাম্পের অ্যাগেনস্টে ইমপিচমেন্ট হয়েছে না? তো কি হয়েছে? ব্যক্তি জেলে পর্যন্ত গেছে, আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু দল থাকে। আওয়ামী লীগ যেটা করেছে, শেখ হাসিনা যেটা করেছে, এটা কাঠামোগতভাবে একটাই সত্তা, একটাই ব্যক্তি। 14 দলীয় মিটিংটা কোথায় হয়েছে? যে মিটিংয়ে সিদ্ধান্ত হইল এমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে, সেনাবাহিনী ডিপ্লয় করা হবে। তাহলে চিন্তা করে দেখেন 14 দলীয় মিটিং গণভবনে হবে কেন? তাহলে আপনি যখন গণহত্যার কাঠামোগত বিচার দল আকারে কার করবেন, কে বাদ পড়বে এখান থেকে? 14 দলের সবাই তো দায়ী। কারণ এই মিলিটারি ডিপ্লয়মেন্টের মধ্য দিয়ে তো আপনি আমাকে মোবাইল সার্ভিস থেকে বঞ্চিত করেছেন, ইন্টারনেট সার্ভিস থেকে বঞ্চিত করেছেন, গণহত্যা করেছেন, সেনাবাহিনী ডিপ্লয় করেছেন, যা যা করা সব তো করেছেন। তাহলে আপনি কি হাসিনা একা সরকার প্রধান আকারে করেছে, আওয়ামী লীগ আকারে করেছে, না 14 দল আকারে করেছে? এটা তো আপনি আলাদা করতে পারছেন না। কালেকটিভলি সবাই একটা সত্তায় পরিণত হয়েছে। তাই সেই জন্য রাজনীতিতে আমি আওয়ামী লীগের কোনো বিকল্প ফর্মে উঠে আসার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এবং দেখেন এই তর্কগুলো কিন্তু চলেছে। আপনার মনে থাকার কথা, রিফাইন্ড আওয়ামী লীগ নামক একটা জিনিস আমাদেরকে বলা হয়েছিল গণ অভ্যুত্থানের কয়েক মাসের মধ্যে। আইডিয়াটা কিন্তু ইন্ডিয়ার। আপনি জানেন যে হিন্ডন এয়ারপোর্টে তাকে রিসিভ করেছে অজিত দোভাল, এবং অজিত দোভাল কিন্তু কন্টিনিউয়াসলি তাকে কয়েক মাস ডিব্রিফ করেছেন, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে সব কিছু ডিব্রিফ করেছেন। এবং ভারতের পক্ষ থেকেই বলা হয়েছে আপাতত হাসিনাকে দায়িত্ব থেকে সরে যেতে, একটা বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম অথবা দায়িত্ব কাউকে দেওয়া, এটা সেটা। তখন আমরা নাম শুনলাম যে সাবের হোসেন চৌধুরী 24 ঘন্টার ব্যবধানে জামিন পেয়ে যাচ্ছে, শারমিন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী, তারপরে আইভি, এই লোকগুলোর নাম কিন্তু তখন বারবার আসছে আর কি। কিন্তু হাসিনা কিন্তু একমত হয়নি। একমত না হওয়ার কারণে যেটা করেছে, দিল্লিও কিন্তু হাসিনার নামায় দিচ্ছে, আপনার প্রোটোকল নামায় দিচ্ছে। এখন তাকে আইবির একজন সিনিয়র কর্মকর্তা তাকে ডিব্রিফ করেন। তাহলে এই প্রসেসগুলো প্রমাণ করতেছে যে ভারত খুব বিরক্ত। সেও চাচ্ছে যদি এই মহিলা চলে যায় অথবা অন্য কোনো দেশে চলে যেতে পারে, নেগোসিয়েটও করবার চেষ্টা চলছে। মাঝখানে এই যে সার্জিও গোর আসছে, দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছে, তারপরে সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা হয়েছে বলে বলা হচ্ছে। এগুলোতে আসলে কি আলোচনা হয়েছে? হাসিনাকে আপনার বিদেশে পাঠানোর আলোচনা হয়েছে, কিভাবে করা যায়, রিফাইন্ড আওয়ামী লীগের ব্যাপারে হাসিনাকে রাজি করানো যায় কিনা। আওয়ামী লীগের নেতারা, আমিও জেনেছি, আপনিও জানার কথা, শেখ হাসিনা রিফাইন্ড আওয়ামী লীগের যারা যারা ছিল তাদেরকে হুমকি পর্যন্ত দিচ্ছে যে ওদের লাশ খুঁজে পাওয়া যাবে না যারা যারা এইসব দায়িত্ব নেওয়ার চেষ্টা করবে। এবং নেতাকর্মী পর্যন্ত প্রিপারেশনে রাখছে যে ওদেরকে কোথায় কখন মারবে। আওয়ামী লীগ কিন্তু খুব ব্রুটাল রাজনৈতিক দল, কিন্তু নিজের দলের নেতাকর্মী হত্যা করতেও শেখ হাসিনা ন্যূনতম কার্পণ্য আগেও করে নাই, ভবিষ্যতেও করবে না। তো এই জন্য নীতিগতভাবে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাসের, সোশ্যাল সায়েন্সের আমাদের যে ন্যূনতম পড়াশোনা, সেইখানে একটা পতিত স্বৈরাচারের ফিরে আসার পৃথিবীতে কোনো নজির নাই। এইটা আসলে হয়তো ধরেন শেখ হাসিনার নাতি পুতি আগামী 30, 40, 50 বছর পরে, যেভাবে মার্কোসের ছেলে 30-35 বছর পরে রাজনৈতিক দল করে, গণতন্ত্র করে, ভোট করে আসছে, জেনারেশনাল মেমোরি ফেড আউট হয়ে যাবে। ইটস এ লম্বা জার্নি, ইটস এ ভেরি আনলাইকলি জার্নি। এই ডাইনেস্টি পলিটিক্সের মধ্য দিয়ে সেটা ফিরে আসা আমি ন্যূনতম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। ওয়েল, আপনি কি তাই মনে করেন? ধন্যবাদ। না, আমি তাই মনে করি না। কেন? আমি এটা মনে করি যে আমাদের দেশের রাজনীতি এখনো ভক্তিবাদের উপরে টিকে আছে, ভক্তিবাদের উপরে টিকে আছে। তা ঠিক আছে। যে পলিটিশিয়ানরা দেশের প্রেসিডেন্ট হওয়ার মতন যোগ্যতা রাখেন, স্পিকার হওয়ার মতন যোগ্যতা রাখেন, তারা ওই ভক্তিবাদের জায়গা থেকে বেরিয়ে গিয়ে আলাদা প্ল্যাটফর্ম করলেও টিকে থাকতে পারে না। 111 তার উদাহরণ, 111 তার উদাহরণ। তাদেরকে আবার মূলধারায় ফিরতে হয়। মূলধারা মানে পরিবারের কাছে, পারিবারিক যে রাজনীতি। ফুয়াদ ভাই যথার্থই বলেছেন। কিন্তু আমরা এর বাইরে এই পারিবারিক রাজনীতি, তার মধ্যে গণতন্ত্র নাই, তার মধ্যে জবাবদিহিতা নাই, তার মধ্যে কল্যাণ নাই, তার মধ্যে জনগণের সাথে সম্পর্ক নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এরগুলো যাদের মধ্যে আছে তারা 12, 15, 20, 25-এর বেশি হতে পারছি না, 50-এর বেশি হতে পারছি না। আর ওরা
আজকে এ কালকে সে, ওরাই কিন্তু ক্ষমতাটা চালিয়ে যাচ্ছে। তো মেজরিটি যদি ডেমোক্রেসি হয় তাহলে আমাকে ওইটাই মেনে নিতে হবে, আমি যেহেতু না, পারছি না। কিন্তু এই বিতর্কটা যেখানে, যে বিতর্ক না ঠিক না, বক্তব্যটা এটা আসছিল যে স্বৈরাচারের ইতিহাস যদি পর্যালোচনা করা হয় বিশ্বব্যাপী, যে কেউ ফিরে আসেনি আর। তো আপনি বলছেন যে আপনি ভিন্নমতকে, আমার ভিন্নমত এই কারণে, আমার ভিন্নমত এই কারণে যে এখানে একটা বিকল্প রাজনীতি আপনি গড়ে তুলতে পারেননি। 5 আগস্টের পরে যে অল্টারনেটিভ রাজনীতিটার কথা আমরা শুনেছিলাম, বারবার শুনেছিলাম। আপনি সরকারি দলকে বিএনপির জন্ম কত, বিরোধী দলকে জামাতের জন্ম কবে? তার অর্থ হচ্ছে আপনি পুরনো বন্দোবস্তর যে রাজনৈতিক শক্তির কথা বলছেন, এখন পর্যন্ত তো লিড তারাই দিচ্ছে। নতুন বন্দোবস্তর যারা জুলাইয়ের পরে, জুলাইয়ের স্পিরিটকে ধরে যাদের জন্মটা হলো, তাদের তো বিকাশ হলো না। আপনি কি তাহলে হাসিনার ব্যাক করার সম্ভাবনার কথা বলছেন? আমি এই মুহূর্তে, কালকে পরশু বা 15 বছরে আওয়ামী লীগ আপনি এই পরিস্থিতিতে নিশ্চিহ্ন হয়ে যাবে, এটি আমি মনে করি না। এই কারণে মনে করি না, ওই যেটা বললাম, আওয়ামী লীগের কাউন্সিল, সৈয়দ আশরাফ চলে যাচ্ছে, দৃশ্যগুলো মনে আছে। সব কিছুর পরে তারা বললেন যে আপার উপরে সমস্ত দায়িত্ব আমরা দিয়ে গেলাম। আপা সিদ্ধান্ত নিলেন কে প্রেসিডিয়ামের মেম্বার হবে, কে, অর্থাৎ একজন ব্যক্তি। এখনকার যারা আছেন তারাও কিন্তু একই, এর থেকে খুব বেশি ডিফারেন্স নাই। রাষ্ট্রপতি নির্বাচন একজন ঠিক করবেন কাকে এ করবেন, কিন্তু তারপরেও তাদের দলের উপরে তাদের একচ্ছত্র যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা আছে। সেকেন্ড হলো, এই দেশের মাস পিপলের মধ্যে এই দুটো দলের যে একটা বিপুল সংখ্যক কর্মী সমর্থক আছে, এটা তো অস্বীকার করা যাবে না। তৃতীয়ত হচ্ছে যে আমরা এখানে বিকল্প রাজনীতি তো তৈরি করতে পারিনি। এই যে জুলাইয়ের ভেতর থেকে তারুণ্যের যে শক্তি, সেই শক্তিকে আমরা এস্টাবলিশ করতে পারিনি। তাহলে কি হতে পারে? আওয়ামী লীগ যদি না থাকে, আওয়ামী লীগ ভেঙে বিএনপির সাথে চলে যাবে, নতুনের দিকে আসছে না। ধরেন যে আওয়ামী লীগ তার নানা রকমের হতাশা, তার গড়ে ওঠার সম্ভাবনা না থাকার পরে এই আওয়ামী লীগের যে কর্মীরা, সেই কর্মীরা কি রাজনীতি করবে না? করবে। কোথায় যাবে? সে কি এনসিপিতে আসবে? সে কি অমুক পার্টি তমুক পার্টিতে যাবে? না, সে চলে যাবে বিএনপিতে। তার মানে হলো যে এই যে ধারা এ বি, এই দিক সেই দিক, আমাদের রাজনীতি তো সেখানেই ঘুরপাক খাচ্ছে। হাসিনা আসুক কি আসলে সেটা অন্য কথা। সেকেন্ড জায়গাটা হচ্ছে, আমি মনে করি তাকে আনা উচিত। কেন আনা উচিত? ওই যেটা বললাম, আমি চাই না, আপনি যদি নারায়ণগঞ্জে রাফিউর রাব্বির কাছে জিজ্ঞেস করেন, যার ছেলেকে শামীম ওসমানরা হত্যা করেছে, অয়ন ওসমান সহ, রাফিউর রাব্বি কখনোই বলবে না যে আমি শামীম ওসমানকে দুবাইয়ের মার্কেটের সামনে দেখতে চাই। সে চাইবে ঢাকার পুরনো কোটকাছারি রোডে শামীম ওসমানকে সেখানে দেখতে চায়। বাংলাদেশে এই যে অনুশোচনাহীন আওয়ামী লীগ, যার কাঁধের উপরে এত সংখ্যক মানুষের লাশ, শেয়ার মার্কেট থেকে 40,000 কোটি টাকা যারা হারিয়েছে, তারা কখনোই চায় না যে আপনি ওই দিল্লিতে বসে শীতাতপ নিয়ন্ত্রিত রুমের মধ্যে থাকেন। আপনি আসেন, এসে মুখোমুখি হন। কিন্তু আমার কাছে আমি যেটা দেখি যে আমাদের মনে হয় কথার ভেতর থেকে কি যেন একটা আমরা দেখতে পাই। কোনটা? আমি বেনজির আহমেদকে ইন্টারপোল দিয়ে ধরে আনতে চাই, স্পেশাল লবিস্ট নিয়োগ করে ধরে আনতে চাই। একই অভিযোগ থাকার পরেও আরেকজনের যখন আসার কথা বলে, তখন আমি তাকে বলি তুমি আসলে কিন্তু তোমার ফাঁসি হবে। তার মানে হচ্ছে, আমার যেটা ধারণা, যে আমি চাই যে তুমি না আসো। আমাদের গত 15 বছরে আওয়ামী লীগের অত্যাচার, দুষ্কর্ম, লুণ্ঠন, হত্যা, এর যারা ভিকটিম, তারা সবাই চায়, আমার ধারণা তারা সবাই চায় যে তারা যাদেরকে অভিযুক্ত করে, তারা এসে ওই নাজিমুদ্দিন রোডের জেলখানার মধ্যে থাকুক, অথবা কাশিমপুর কারাগারে জায়গা হোক, অথবা কোর্ট কাচারিতে, তারা এসে আইনের মুখোমুখি হোক। আর একটা অংশ চায় না যে বাবা তোরা ওইখানে থাক, আমরা এইখানে থাকি। অন্যরকম একটা অ্যানালাইসিস অবশ্য। হ্যাঁ, নেগেটিভসটা মন্দ না। আপনি কি মনে করেন? একটা বিষয় দেখেন যে ফেড আউট হওয়ার একটা প্রসেস আছে, পলিটিক্যাল প্রসেস আছে। এটা শুধু আমাদের রিসেন্ট পাস্টের এক্সাম্পল দিই, মুসলিম লীগ। আপনার আওয়ামী লীগের থেকে তার অবদান তো ভারতবর্ষে অনেক বেশি। হ্যাঁ, তা তো এই দলটা, যার বিরুদ্ধে আমরা একটা জনযুদ্ধ করলাম 71-এ, 70-এর নির্বাচনে সে ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে ওয়াইপড আউট হয়ে গেল। এই নেতাকর্মীগুলো কোথায়? তার তো একটা বিশাল সাজানো বাগান ছিল না এই অঞ্চলে? অবশ্যই। তারা কোথায়? মুসলিম লীগের নেতাকর্মীরা কোথায়?
মুসলিম লীগ নামক কিন্তু এখনো নিবন্ধিত রাজনৈতিক দল আছে। আছে। এখন সে ৭০-এর নির্বাচনে হারলো, ৭১-এর যুদ্ধে হারলো, এর মানে কি মুসলিম লীগ ৭২, ৭৩, ৭৪ নাই হয়ে গেছে? ৭৯ পার্লামেন্টে মুসলিম লীগের লোকজন এমপি হয়ে আসে নাই? ফেয়ার নির্বাচনেই এমপি হয়ে অনেকে চলে আসছে। এখন পলিটিক্যাল প্রসেস হচ্ছে এরকম যে ফেড আউট হবার একটা দীর্ঘ সময় লাগে। মানুষ তো, আপনি মানুষকে রিপ্লেস করতে তো গুলি করে পারবেন, একটা হলো মেরে পারবেন রিপ্লেস করতে, আর দ্বিতীয়ত হচ্ছে জেনারেশনাল রিপ্লেসমেন্ট, এই প্রসেসে পারবেন। তো সেইখানে দেখেন যে এই মানুষগুলোর একটা বড় অংশ কিন্তু বিএনপি অবজার্ভ করে ফেলছে, যারা মুসলিম লীগের রাজনীতি করতেন। কারণ ৭৫-এর বাস্তবতার কারণেই হচ্ছে যে অনেকের পক্ষে তার আওয়ামী লীগ করা সম্ভব ছিল না, কারণ সে ৭১-এ তার প্রতিপক্ষ ছিল, ৭০-এ তার প্রতিপক্ষ ছিল। তাহলে সেই জায়গায় দেখেন মাওলানা ভাসানীর দল, তারপরে হচ্ছে জিয়াউর রহমানের দল, বিএনপি তাদেরকে অ্যাবজর্ভ করবে। একটা অংশ নিষ্ক্রিয় হয়ে গেছে, কেউ কেউ জাতীয় পার্টি করেছে, কেউ দেশ ছেড়ে চলে গেছে। পলিটিক্যাল প্রসেসের ফেড আউট হবার প্রসেস এটাই। রিক্রুটমেন্ট যখন বন্ধ হয়ে যায়, এটা কি হবে? যেমন গত ২ বছরে কি কেউ ছাত্রলীগ করা শুরু করেছে? আমি কোনোদিন ছাত্রলীগ করি নাই, যুবলীগ করি নাই, স্বেচ্ছাসেবক লীগ করি নাই, কিন্তু গত ২ বছরে ৫ তারিখের পরে ছাত্রলীগ করা শুরু করছি, আওয়ামী লীগ করা শুরু করছি। এটা কি সম্ভব? এটা সম্ভব না। ২ বছর থেকে এই দলের আর কোনো রিক্রুটমেন্ট নাই। এই রিক্রুটমেন্টটা জিরো হবে, আর পুরাতনরা ফেড আউট হবে। এর ভিতরে কিন্তু অ্যাবজর্ভেশন প্রসেস শুরু হয়ে গেছে। এই যে দেখেন বিশাল জনগোষ্ঠী এবার বিএনপিকে ভোট দিয়েছে না, আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যাম্পেইন করেছে না, কোথাও কোথাও জামাতের জন্য করেছে। ইস্যুটা হলো সেফটি, কে কোথায় ক্ষমতাসীন, কে কোথায় আমাকে নিরাপত্তা দিতে পারবে, কে কোথায় আমাকে বাজারে উঠলে পরে কেউ হেনস্থা করবে না, এইটার গ্যারান্টি দিতে পারবে। তো এই প্রসেসের মধ্য দিয়ে সে ফেড আউট হবে, নিষ্ক্রিয় হবে, বিকল্প ব্যালট বেছে নেবে। এবং দেখেন যে আমি ইতিমধ্যে মানে রেশিও দিয়ে দেখিয়েছি যে বিএনপি যে ৩,৭৬,০০,০০০ ভোট পেয়েছে, এর মিনিমাম ২.৫ কোটি ভোট হচ্ছে আওয়ামী লীগ এবং হিন্দু মাইনরিটির ভোট। বিএনপি এইবার প্রথমবারের মতো এমন অনেক সিটে জিতেছে যেটা সে তার ৫০ বছর অথবা ৪৭ বছরের ইতিহাসে কোনোদিন জেতে নাই। এরকম ৫০-৬০টা সিট আছে। আবার বিএনপি জিতেছে কিন্তু না ভোট জিতেছে। আবার দেখবেন যে ডমিনেন্ট হিন্দু মেজরিটি আছে, অথবা 30%, 35, 40%। সবসময় আওয়ামী লীগ অথবা হিন্দু এমপি হয়েছে, এইবার ধানের শীষ থেকে এমপি হয়েছে। তাহলে এই ভোটের শিফট কিন্তু হচ্ছে। ডাকসুতে দেখেন জগন্নাথ হলের ছেলেরা কোথায় ভোট দিয়েছে, ডমিনেটলি ছাত্রদলকে ভোট দিয়েছে। যেখানে হিন্দু ক্যান্ডিডেট আছে আবার হিন্দু ভোট দিয়েছে, মাইনরিটি ছিল, যেমন মেঘমল্লার বসু জিএস ক্যান্ডিডেট ছিল, সে কিন্তু ওখানে ডমিনেন্ট ভোট পেয়েছে। আবার ভিপি পদে দেখবেন সাদেক কায়েমরা ৮-১০টা ভোট পাইছে, আবির ডমিনেন্ট ভোট পেয়েছে। তাহলে কাঠামোগতভাবে যেটা হয়, মানুষের রুচি অ্যাডজাস্ট করে ফেলে। আপনি যখন বিদেশে যাই, আপনি লম্বা সফরে যান, যখন তখন তো ভাত খাওয়া যায় না, তো আপনি চাইলেই তো একটু আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাইতে পারবেন না। ওই দেশে যা আছে তাই খাইতে হয়। বিদেশে গেলে আমরা এভাবে অ্যাডজাস্ট করে খাই। তো সমাজ কাঠামোর মধ্য দিয়ে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্র্যাজুয়ালি ফেড আউট হবে, অ্যাবজর্ভ হবে এবং অ্যাডজাস্টেড হবে। এই প্রসেসের মধ্য দিয়ে রাজনৈতিক দল বিলীন হয়, সারা দুনিয়াতে হয়েছে। নিজাম ইসলাম পার্টি দেখেন 54-এর নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল ছিল, 34টা তার সিট ছিল। নিজাম ইসলাম কোথায় আজকে? জাসদ ধরেন তো ডেমোক্রেটিকলি খুব ভালো করে নাই, সে মানে ফোর্স আকারে অনেক পাওয়ারফুল ফোর্স ছিল। জাসদের এক্সাম্পল আসবে হচ্ছে আজকের শরীফ ভাই যেটা বারবার বলছিল যে গণ অধিকার পরিষদ এবং হচ্ছে এনসিপির পলিটিক্যাল পারফরমেন্স জাজ করবার কেন্দ্রের এক্সাম্পলটা থাকবে হলো জাসদ, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, পরিবর্তনের মধ্য দিয়ে যে তরুণরা রাজনীতিতে এসেছিল, তাদের ভবিষ্যৎ কি হয়েছে। অতএব সেই জায়গাতে আমি কোয়াইট কনফিডেন্ট যে ইতিহাসের এই জায়গাতে এসে বাংলাদেশকে, বাংলাদেশের সিভিল সোসাইটি এবং ভারতকে মেনে নিতে হবে যে একটা পোস্ট আওয়ামী লীগ রিয়ালিটিতে আমার সম্পর্ককে রিঅর্গানাইজ করা, এর বাইরে আর কোনো অপশন নাই। এবং এইটাকে আপনি যত তাড়াতাড়ি মেনে নেবেন তত তাড়াতাড়ি স্টেবিলিটি আসবে। আপনার মনে থাকার কথা, আপনারা তো তখন প্রমিনেন্ট ছাত্রনেতা ছিলেন, ৭১-এর যুদ্ধের পরে স্টেবিলিটি আসতে কিন্তু ৭৭-৭৮ লেগে গেছে, জিয়াউর রহমানকে আসতে হয়েছে। কারণ প্রত্যেকটা বড় ঘটনা, যুদ্ধ, গণ অভ্যুত্থান, বিপ্লব এত বেশি আকাঙ্ক্ষার জন্ম দেয় যে এটাকে যদি আপনি অ্যাবজর্ভ না করেন, এটা প্রচণ্ড অস্থিরতা তৈরি করে সমাজে। এবং এখনও কিন্তু আছে, আপনি দেখবেন যে আলী রিয়াজ সাহেব গতকাল কি লিখেছেন যে আমরা একটা দীর্ঘ জুলাইয়ের ভিতরে ঢুকে গেছি। মানে আপনি জুলাইয়ের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটাকে যদি আপনি না মানেন, বাস্তবায়ন না করেন,
আগামী দিনের কোনো দলের কোনো ব্যানারে আপনি রাজনীতি করতে পারবেন না, যেভাবে ৭১-এর যুদ্ধের পরে যুদ্ধকে অ্যাকসেপ্ট করে যদি কেউ রাজনীতি করতে না চেয়েছে সে সফল হতে পারে নাই। সিম্পল জিনিস। অতএব আজকের অস্থিরতার পিছনে দেখবেন বিএনপির উপরে হতাশা বাড়তেছে কেন মানুষের, কারণ বিএনপির ইনক্রিজিং ডিসিশনগুলো আমরা দেখতে পাচ্ছি যে এটা রিফর্মের সাথে যায় না, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে যায় না, জুলাই সনদের সাথে যায় না, গণভোটের গণরায়ের সাথে যায় না। তাহলে সে কি করছে? সমাজের তরুণদের মধ্যে যে চলমান অস্থিরতা আছে এই অস্থিরতাকে কিন্তু সে আরও বাড়িয়ে তুলছে, ফ্রাস্ট্রেশন বাড়ছে, ডিপ্রেশন বাড়ছে। এইটা একসময় বয়লিং পয়েন্টে যাবে। শরীফ ভাই বলছিলেন যে মানে এক্সাম্পলের আকারে আর কি, যে দেখেন কোনো পার্টিকুলার তরুণদেরকে সামনে নিয়ে কিন্তু গণ অভ্যুত্থানটা হয় নাই। এটা কিন্তু একটা খুবই অর্গানিক জায়গা এবং পৃথিবীর অন্য কোনো গণ অভ্যুত্থান বিপ্লবের সাথে কম্পেয়ার করা যাবে না, যার পিছনে কোনো অর্গানাইজড ফোর্স নাই কিন্তু পুরো জনতা নেমে গেছে। অর্গানাইজড ফোর্স মানে কি? রাজনৈতিক দলগুলো যার যার জায়গা থেকে আসছে, কিন্তু কেন্দ্রের সাথে যোগাযোগ ছিল, কিন্তু কেন্দ্রের সাথে কি অর্গানাইজডলি ছিলেন না একসাথে। এটা কিন্তু একটা ফান্ডামেন্টাল জায়গা। তাই ফ্রেঞ্চ রেভলিউশনারিদের সাকসেস নিয়ে আমরা যেভাবে আলাপ করতে পারি যে 89-তে সরকার পতন হয়েছে, তো রাজাকে লুইকে গিলিটিনে পাঠাইতে 93 লাগলো কেন? প্রথমেই তো তারা তো রাজ পরিবর্তে অ্যাবলিশ করে দেয় নাই, যেটা বলশেভিক রেভলিউশনে ইমিডিয়েটলি করেছে। তাহলে কেন করলো, কেন করতে হইলো, কেন 5টা রিপাবলিক হইলো ফ্রান্সে? অতএব সেই তর্কে এনসিপি অথবা এই তরুণদেরকে আমার মনে হয় দায় আকারে দেখার সুযোগ নাই। এটা গণ অভ্যুত্থানকে কালেকটিভলি দায় আকারে দেখা দরকার এবং সবাই রেসপন্সিবল। জি, অনেক ধন্যবাদ আপনাকে। না, যে প্রশ্নটা সামনে আসছে সেটা হচ্ছে যে ওই যে প্রশ্নটা ফুয়াদ তুলছেন এবং যেটা রেফারেন্স দিয়েছেন আলী রিয়াজের বক্তব্যটা থেকে, যে আমরা দীর্ঘ জুলাইয়ের মধ্যে ঢুকে পড়েছি, অর্থাৎ জুলাইকে অস্বীকার করে বা জুলাইকে বাদ দিয়ে আপনি কোনো রাজনীতি করতে পারবেন না। ধন্যবাদ। জুলাইকে অস্বীকার করে রাজনীতি করা যাবে কি যাবে না, জুলাইয়ের 2 বছর পূর্তিতে বাংলাদেশের 30 জেলায় এই দিবস পালন করতে গিয়ে জুলাইয়ের পক্ষ নিজেরা মারামারি করেছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে বিদেশে আলোচনা সভার ভেতর থেকে বিদেশি রাষ্ট্রদূতরা দৌড়ে পালিয়ে গেছে। জুলাইটাকে প্রশ্নবিদ্ধ করেছে কারা? জুলাইতে যারা উচ্ছেদ হয়েছে তারা, নাকি জুলাইকে যারা ধারণ করে তারা? এখন পর্যন্ত আপনি আলোচনা শুনেন, জুলাইয়ের আসলে মাস্টার মাইন্ডকে এক দফা কে ঘোষণা করেছে? ইতিমধ্যেই 2 বছর পার হয়ে গেছে। অর্থাৎ ইতিহাস দখল করার যে প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু দিন যতই যাচ্ছে এটা আরো কমে আসা উচিত ছিল, কিন্তু আপনি দেখছেন এটি আরো বাড়ছে। 3 নম্বর জায়গাটা হলো যে এখানে আওয়ামী লীগ আসবে কি আসবে না এটি নির্ভর করে আওয়ামী লীগের উপরে না, যারা আওয়ামী লীগকে তাড়িয়েছে তাদের উপরে নির্ভর করে। তাদের খাসলত যদি ভালো হয় তাহলে আওয়ামী লীগ জায়গা পাবে না, XYZ কেউ জায়গা পাবে না। আর যদি খাসলত খারাপ হয় তাহলে হয়তো মানুষ তো এদেরকে বেছে বের করে। আপনি জোর করে মানুষকে তো আওয়ামী লীগ যেটা বলে যে আমেরিকা এসে সবার পকেটে টাকা ঢুকিয়ে দিয়েছে, সবাই আমাদের বিরুদ্ধে নেমেছে, নাম দিয়েছে লালবদর এবং আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। ব্যাপারটা তো একটা সহজ না। ঠিক এখানেও এই এতটা সহজ না। অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে বিলীন হয়েছে, আওয়ামী লীগ অথবা বিএনপি, এর কারণটা হচ্ছে তাদের এলাকা ভিত্তিক। আপনি প্রত্যেকটা এলাকায় তাদের একজন নেতা পাবেন যার একটা সামাজিক প্রভাব আছে, রাজনৈতিক প্রভাব আছে, সেটা গুন্ডামি করে হোক, টাকার বিনিময় হোক, আছে। তাকে কেন্দ্র করে কিন্তু আপনি যদি 72 সনে ফিরে যান, 72 সনে আপনি কি দেখবেন? আপনি দেখবেন যে 71-এর মাকিতে মুক্তিযুদ্ধে যারা যুক্ত ছিলেন তারাই ওই শক্তিটাই কিন্তু অভ্যুত্থানের শক্তির বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ধরেন মুজিবের চামড়া দিয়ে জুতা বানাবো, জাসদ। তো জাসদ ছিল কি 71 সনের মূল শক্তিদের মধ্যে তো একটা, অবশ্যই। তো তাইলে কি দাঁড়ালো? বিকল্প শক্তি দাঁড়িয়েছিল, কিন্তু আমি এখন যেটা আপনাকে দেখাচ্ছি বিকল্প শক্তি তো দাঁড়ায়নি। আপনার যে প্রচেষ্টাগুলো, সেই প্রচেষ্টাগুলো আপনি অনেক সময় দেখবেন যে সবজি তার স্মুথলি কিন্তু বৃদ্ধিটা হয় না, একটা পর্যায়ে যে সে থেমে যায়। আমাদের এখানে অল্টারনেটিভ, এই যে ফোর্সটা শিফট হয়ে অন্য যেখানে যাবে সেই জায়গাটা আপনি তো তৈরি করতে পারেননি, বরং সেটাকে বিতর্কিত করেছেন। এক। দ্বিতীয়ত, এই জন্য আপনি কাকে দায়ী করবেন? এটার জন্য আমি যারা পতাকাটা নিয়েছিল, জুলাইয়ের পক্ষে ছিল, আমি তাদেরকে দায়ী করব। কারণ এদের মধ্যকার যে আচরণগুলো আপনি দেখছেন, গতকালকে পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে যে শাহজাহান খানের সাথে
শিক্ষামন্ত্রী বসে আলোচনা করছে পরীক্ষা নিয়ে। কে বলছে? এই সময়কালে সব থেকে আলোচিত নাসিরউদ্দিন পাটোয়ারি, তার স্টেটমেন্ট, তার ফেসবুক পোস্ট, অথচ শাহজাহান খান জেলখানার মধ্যে। এবং এর ভেতর থেকে আমি অনেকেই দেখেছি যে বিএনপিকে গালাগালি করছে। কেন গালাগালি করছে? শাহজাহান খানের সাথে শিক্ষামন্ত্রী কেন বৈঠক করছে? তো এই যে বিভাজনগুলো কারা তৈরি করছে? একই সাথে বিএনপি। আমি তো মাত্র 2 বছরের মাথায়, আপনি আলিয়া মাদ্রাসায় লাঠি নিয়ে আপনার নয়নকে কেন দৌড়াতে হবে? যদি দৌড়াতেও হয় পুলিশ যাবে সেখানে। আপনি পুলিশের দায়িত্ব XYZ কেন দিচ্ছেন? আপনার দলীয় ক্যাডারকে কেন দিচ্ছেন? এই চিত্রটা তো আমি 5 আগস্টের আগে দেখেছি না? টিএসসি টু নীলক্ষেত পর্যন্ত ছাত্রলীগ লাঠি নিয়ে দৌড়াচ্ছে। তো একই ঘটনার যে 2 বছরের মাথায়, এটি কি প্রত্যাশিত ছিল? না। সেকেন্ড জায়গায় ফুয়াদ ভাই যেটি বললেন, সাবের হোসেন চৌধুরী 24 ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেল। সরকারে কে ছিল? ডক্টর ইউনূসের সরকার। তো সেই সরকারের সময় কিভাবে 24 ঘন্টার মধ্যে জামিন পায়? আপনি জানেন যে তাকে দিয়ে একটা বিকল্প আওয়ামী লীগ গঠন করার চেষ্টা হচ্ছে। তার মানে হচ্ছে সরকার এটি জেনে তাকে জামিনের ব্যবস্থা করেছিল। কেউ জামিন পেল না, কেবল সাবের হোসেন চৌধুরী জামিন পেল। যে সাবের হোসেন চৌধুরী আওয়ামী লীগের নেতা 24 ঘন্টার মধ্যে জামিন পেল, এবং আপনি জানেন যে তাকে কেন্দ্র করে রিফাইন্ড আওয়ামী লীগের একটা চেষ্টা হচ্ছে। তাহলে সরকারের কোন সরকার কোথা থেকে কিভাবে কোন সাবের চৌধুরীকে দিয়ে এখানে এই শক্তিটাকে আবার পুনর্গঠনের সুযোগ নেয়, এটা তো আপনি ক্লিয়ার না। সেকেন্ড জায়গাটা হচ্ছে আমার অবজারভেশনটা প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলছি, আমি গ্রামের ছেলে। জি প্লিজ। আওয়ামী লীগ যারা হয়েছিল গত 15 বছর, আওয়ামী লীগ হয়েছিল তো অনেক, এদের একটা বড় অংশ আওয়ামী লীগ ছেড়েছে। কিন্তু আওয়ামী লীগ যারা ছিল তাদের একটা বড় অংশ আওয়ামী লীগ এখনো ছাড়েনি। যেমনি ভাবে বিভাগীয় সমাবেশগুলোর সময় আপনার মনে আছে, কলার ভেলাই করে বিএনপির বরিশালের সমাবেশে যারা এসেছিল, বিএনপি আরো যদি 50 বছর ক্ষমতার বাইরে থাকতো, এই কলার ভেলার ওই কর্মীটা বিএনপি ছাড়তো না। এই দলগুলোর মধ্যে আপনি ক্রিটিক করার অনেকগুলো জায়গা আছে, তাদের অনেক সমালোচনা আছে, কিন্তু এত সমালোচনা থাকার পরেও তারা কোনো না কোনোভাবে কেন যেন মানুষের ওই জায়গাটার, আস্থার জায়গাটা তৈরি করে নেয়। আমি বলতে পারি মানুষ ভুল হয়তো হতে পারে, কিন্তু আমি পারি না। আমি এত শুদ্ধ, এত সবকিছুর দিক থেকে, আমি চিন্তার দিক থেকে অনেক অগ্রসর, কিন্তু আমি তো বড় হতে পারি না, বড় হয়ে যাচ্ছে তারা। আমি যেটা মনে করি যে এই প্রেক্ষাপটে আপনি চাইলেও রাজনৈতিক যে সমীকরণ, ফুয়াদ ভাই বললেন বিএনপির অনেকেই জিতেছে, হ্যাঁ জামাতেরও তো জিতেছে। ফরিদপুর 1-এর যিনি এমপি জামাতের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন জাহাঙ্গীরনগর, পণ্ডিত লোক, তিনি নিজে বলেছেন যে আওয়ামী লীগের ভোটে আমি জিতেছি, এখন যে রাস্তাঘাট বানাচ্ছি আওয়ামী লীগের নেতাদের বাড়ির সামনে নিয়ে বানাচ্ছি। তার মানে হচ্ছে, এবং তিনি নিজে বলছেন যে তাদের ভোট আছে। এখন এই ভোটটা আপনি কালকেই এই ভোটটা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, চলে যাবে না। এই দেশে আওয়ামী লীগ এবং বিএনপি, একটা শ্রেণীর শিশু জন্মগ্রহণ করে আওয়ামী লীগ হয়ে, একটা শ্রেণীর শিশু জন্মগ্রহণ করে বিএনপি হয়ে, এটা রিয়েলিটি। তাকে যেটা বলতে যাচ্ছেন যে এই দুইটা দলই থাকছে, মানে উনি যেটা বিকল্প শক্তির, মানে বিকল্প শক্তি তো ভালো কাজ করলে বিকল্প শক্তি হতে শক্তি পারতো, আছে। ভালো কাজ সেই উদাহরণটা দেখাতে পারেনি। এটা আপনাকে- আমি ইয়ে ভাইয়ের সাথে, শরীফ ভাইয়ের সাথে একমত না এই জায়গাটাতে। একটা বিষয় দেখেন যে জেনারেশনাল শিফট হয়ে গেছে বাংলাদেশের পলিটিক্সে। পুরাতন দলগুলো আসলে কারা করছে? আপনি দেখবেন যে আমি তো নির্বাচন করেছি, গ্রামে গঞ্জে যাদের বয়স 40-45 প্লাস, এই জনগোষ্ঠী মূলত হচ্ছে আপনার পুরাতন রাজনৈতিক দলগুলোর সাথে সম্পর্কিত। এবং নতুন জেনারেশনের ভিতরে যদি আপনি দেখেন, খুব বেশি দল করার টেন্ডেন্সি নাই, কোনো দলই করে না। এবং গণ অভ্যুত্থান যে ক্যারেক্টারটা তৈরি করেছে, তার কোনো দলের প্রতি কোনো লয়্যালটি নাই। মানে রাজ পরিবারের যে লয়্যালটির কোশ্চেন, এই কোশ্চেনটা গণ অভ্যুত্থান ভেঙে দিয়েছে। এবং এই সংখ্যাটা কিন্তু পরিমাণে অনেক। আপনার টোটাল এই বছরই তো 3.5 কোটি প্লাস নতুন ভোটার আসছে এই নির্বাচনে। 5 বছর পরে এটা আপনার 4.5-5 কোটিতে চলে যেতে পারে। তরুণ ভোটারের সংখ্যা কিন্তু এমনিতে 6 কোটির উপরে। সবাই হয়তো ভোট দেয় না, এর ভিতরে আপনার পুরাতনরা মারা যাবে, ফেড আউট হবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। এই প্রসেসের মধ্য থেকে আমরা দেখতে পাচ্ছি 5 থেকে 10 বছরের ভিতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আপনি যদি আকাঙ্ক্ষা ডেলিভার করতে না পারেন, পুরাতন কোনো রাজনৈতিক দল শুধু ব্যানার দিয়ে, বংশ দিয়ে এখানে এই পলিটিক্সটা করতে পারবে না।
দ্বিতীয়ত হচ্ছে শরীফ ভাই যেটা বারবার বলছিল যে এই যে বিএনপি আওয়ামী লীগের যে লোকাল কাঠামো, দেখেন এটা তো আমরা জানি, এটা ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স হিস্টোরিক্যালি আমাদের এই অঞ্চলগুলোতে সব জায়গাতে আছে আর কি। ক্ষমতা কাঠামোর প্রশ্ন। আপনি আজকে টাকা ঢালেন, দেখেন আপনার চারপাশে, আমাদের অঞ্চলে আমাদের এলাকার এক এমপি ছিল, তার একটা বিখ্যাত কথা আছে ওই এলাকাতে আর কি, সেটা হচ্ছে যে কাঁঠাল পাতা দিলে ছাগলের অভাব হবে না, মানে নির্বাচনের আগে টাকা দিলে আমার ভোটের কোনো অভাব হবে না। তাহলে আমাদের দেশের অধিকাংশ রাজনীতিবিদ যারা এমপি মন্ত্রী হন, তারা জনগণকে কিন্তু এইটাই মনে করেন, তারা ছাগলই মনে করেন। ছাগল মনে করেন বলেই তাকে ওই যে বিকাশে, নগদে, ফুসপানি, বিরানি, অটো, রিক্সা, ভ্যান এগুলো করে তার ভোটটাকে তার এক জায়গাতে আনেন, একটা জায়গাতে আনেন। এবং এইটা নিজস্ব একটা মানে একটা প্রজেক্টের মতো। এটা গণতন্ত্র না, এটা নির্বাচন না, এটা ভোট না, এটা নির্বাচনে জেতার একটা প্রকল্প আর কি। এবং দেখবেন যে নির্বাচনের 1 বছর আগে সবাই এলাকাতে মুভ করবে। এখন কিন্তু কেউ এলাকায় যায় না, খোঁজখবর রাখে না। অধিকাংশ এমপিরা দেখবেন কেউ এলাকার কোনো খোঁজখবরের মধ্যে নাই। 6 মাস 8 মাস আগে ঢুকবে যে এলাকাতে, কাঁঠাল পাতা নিয়ে ঢুকবে, বস্তায় বস্তায় কাঁঠাল পাতা নিয়ে ঢুকবে আর বিতরণ করবে, পাবলিক আবার খাবে। এখন এটার ভিতরে অনেক ডিপ ইস্যু আছে, আর্থসামাজিক বাস্তবতা আছে। যে দেশে কোটি কোটি গ্র্যাজুয়েটরা বেকার, তার রাজনৈতিক নেতার পিছনে দৌড়ানো ছাড়া, তার দাসত্ব করা ছাড়া কি করার আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা প্রধানমন্ত্রীর গাড়ির সামনে পিছনে চাকর বাকরের মতো দৌড়ায়, মানে মনে হয় যে গাঁজা খাইছে। মানে তার ব্যক্তিত্ব লেভেল, ডিগনিটির লেভেল এই রাষ্ট্র কোথায় নামিয়ে দিয়েছে। অতএব এই আর্থসামাজিক বাস্তবতা, ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্সের যে বাস্তবতা আছে, ক্ষমতা কাঠামোর জায়গা, এইটা না ভাঙা পর্যন্ত, আরবানাইজেশন, লেখাপড়া না হওয়া পর্যন্ত আপনি এই কাঠামো ওভারনাইট ভাঙবে না। কিন্তু ভাগার যে জায়গা, যে চৈতন্য, এইটা বিল্ড হওয়া শুরু হয়ে গেছে। 69, 70, 71 দেখেন আপনাদের জেনারেশনকে কিভাবে নতুন করে ভাবাইতে বাধ্য করেছে। আপনারা কারা ছিলেন? আপনারা তো মুসলিম লীগ পরিবারের সন্তান ছিলেন। ওই সময়টাতে মুক্তিযুদ্ধে কারা গেছে, বাম রাজনীতি ইপসু কারা করছে, ছাত্রলীগ কারা করছে, মুসলিম লীগ পরিবারের, বনেদি পরিবারের ছেলেমেয়েরা করেছে। তাহলে আজকে কারা করেছে? আওয়ামী লীগ পরিবারের অনেক সন্তানরা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে না? ব্যাপকভাবে করেছে। তাহলে এই জায়গাটা দেখতে হবে যে জেনারেশনাল শিফট, রুচির যে পরিবর্তন হয়ে গেছে, এইটা রাজনৈতিক বদলকে পুশ করবে। গ্লোবালাইজেশন হয়ে গেছে, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব, আপনি চাইলেই তাকে পুরাতন রুচি দিয়ে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনাকে নতুন কিছু ডেলিভার করতেই হবে। পুরাতন রাজনৈতিক দল সেই নতুন জিনিস ডেলিভার করতে পারবে না দিন শেষে। শেষের দিকে, একদম শেষের দিকে, তো শেষ কথাটা হচ্ছে যে আপনি কি শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ দেখতে পান? এক শব্দে না, একদমই না, দেখতে পান না। আপনি আমি দেখি, আমি এখন পর্যন্ত বাংলাদেশে, এটা দুর্ভাগ্যজনক, অপ্রত্যাশিত হলেও বাংলাদেশে এখনো দুটো বড় রাজনৈতিক ওই দল। পর্যন্তই থাক, আপনি দেখেন, আমি দেখি। আর ফুয়াদ দেখেন না। এটা দর্শক জাজ করবেন বা ভবিষ্যতে রাজনীতি বলবে যে আসলে কি হয়েছে। আমাদের হাতে সময় নেই, এখানেই শেষ করতে হচ্ছে। শরীফুজ্জামান শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাকেও। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি।